বাড়ির ছোট ছেলে বাল্য বিবাহ করেছে। মুহূর্তেই কথাটা ছড়িয়ে গেল পুরো সীমান্ত পার গ্রামে। দলে দলে লোকেরা জমা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে। এতে অবশ্য মহিলাদের সংখ্যারই আধিপত্য দেখা যাচ্ছে। চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে জাঙ্কু বসার ঘরে বসে আপেল চিবোচ্ছে আরাম করে। বাইরে তার বউকে নিয়ে এত কোলাহল মাতামাতি যে তার খুব একটা ভালো লাগছে সেটা না, তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে সে কি পরিমাণ রেগে আছে। আর জাঙ্কুকে ঠিক সামনেই দাঁড়িয়ে আছে তেল। দাঁড়িয়েছে বললে ভুল হবে, বলা উচিত দাঁড় করিয়ে রাখা হয়েছে। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। চিন্তায় আপাতত স্থির সে। আব্বা হয়তো বাড়ি থেকে লাঠি নিয়ে ছুটে আসছে তাকে মেরে ফেলার জন্য। বাড়িতে গেলে আম্মার হাতে উদম কেলানি খেতে হবে ভাবতেই গা রীতিমতো জমে যাচ্ছে তেল। তে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে জাঙ্কু পা নামিয়ে ছোপায় সোজা হয়ে বসে ধমকে বলল, এই তুই দাঁড়িয়ে আছিস কেন? ছোপা নেই আমার ঘরে, বস। তে তীক্ষ্ণ চোখে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর রোবটের মতো সোফায় বসে পড়ল। পাশ থেকে জাঙ্কুকের আম্মা ধমকে উঠে, এই তুই ওকে বকছিস কেন? সাহস বেড়ে গেছে? এমনিতেই বিয়ে করে আনছস ওরে এই বয়সে। বাইরে তোর বাপ মানুষের লগে যুদ্ধ করতেছে, চেয়ারম্যানের পোলা এত ভালো কাজ করছে, মানুষ তো চিল্লেই বই। একদম চুপ করে বসে থাক বজ্জাতের জাত। জাঙ্কুক এসব কথা শুনলে তো সে আরামে আরেকটি আপেল ফলের ঝুড়ি থেকে নিয়ে চিবোতে থাকলো। রাতে তের আব্বা এলেন চেয়ারম্যান বাড়ি। চিন্তায় মুখ কালশিটে পড়ে গেছে তার। তে তার আব্বাকে দেখে গুটিসুটি মেরে জাঙ্কুকের মায়ের পিছে লুকিয়ে পড়ে। তের আব্বা এবং চেয়ারম্যান কিম নামজুন মুখোমুখি বসে। দুজনের চোখেই হতাশ ভাব। ছেলে মেয়েদের এমন কাজে দুজনেরই লজ্জিত। কিছুক্ষণ পর জাঙ্কুক উপরে সিঁড়ি বেয়ে ঘুম ঘুম চোখে নিচে নেমে আসে। নিজে বড় এক সোফায় বসে টান দিয়ে তেকেও নিজের পাশে বসিয়ে দেয়। তে হতভম্ব, লজ্জায় দিশেহারা, মিনমিন করে মাথা নত করে বলে, আব্বার সামনে এসব কি ধরনের আচরণ? লজ্জা নাই? বেহায়া পুরুষ মানুষ। জাঙ্কুক অবাক হওয়ার ভান করে বলল, লজ্জা কিসের জন্য পাবো? তোকে কি আমি সবার সামনে চুমু খেয়েছি, নাকি খোলা দরজায় পরিবার পরিকল্পনা করেছি? আমি তো যথেষ্ট ভদ্রপোলা হয়েই বসে আছি তোর বাপের সামনে, তাও তোর হচ্ছে না? অসভ্যতা কাকে বলে তাহলে দেখিয়ে ফেলি। তে অসহায় চোখে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। তারপর বিড়বিড় করে গালিগালাজ করতে করতে সরে বসতে চাইলো খানিকটা, অথচ সঙ্গে সঙ্গে জাঙ্কুক কোমরে চিমটি কেটে নিজের সঙ্গে পুনরায় চেপে ধরে রাখলো। তে কোমরে চিনচিন ব্যথায় স্তব্ধ হয়ে বসে রইল। দূর থেকে তের বাবা ছেলে মেয়েদের কার্য দেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বললেন, দেখুন চেয়ারম্যান সাহেব, ছেলে মেয়েরা যা করার করে ফেলছে। বিয়ে তো আর অস্বীকার করা যাবে না, আল্লাহর হুকুমেই হয়েছে। তবে আজকে আমি আমার মেয়ে ঘরে নিয়ে যাব। সংসার করার মতো আমার মেয়ে ততটা বড় হয়ে যায়নি এখনো। কিম নামজুন আর চোখে ছেলের দিকে তাকান। জাঙ্কুকের মুখের অঙ্গভঙ্গি মুহূর্তেই বদলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এখানে একটা বোম ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। জাঙ্কুক কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই কিম নামজুন একদমে বলে উঠলেন, আমি রাজি, মেয়ে আপনি ঘরে নিতে পারেন। আমরা না হয় 2-3 বছর পর ধুমধাম করে তাদের বিয়ে দেব, চিন্তা নেই। জাঙ্কুক কথাটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বাবার দিকে। পরপর নাক ফুলিয়ে বলে উঠল, আনবিলিভেবল, আমার বউ আমি দিচ্ছি না, মগের মুলুক নাকি? তে এবার লজ্জায় জাঙ্কুকের হাঁটুতে বেশ জোরে সোরে অগোচরে চিমটি কাটলো। জাঙ্কুক ব্যথা আহ বলে আওয়াজ করলে সবার চোখ সামনে সরাসরি জাঙ্কুকের দিকে। তে অপ্রস্তুত হয়ে পড়ে। জাঙ্কুক হাঁটু ঘষতে ঘষতে তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কিছু না, পোকায় কামড় দিয়েছে। আই এম ওকে, ফাইন, ইউ গাইস কন্টিনিউ। সবাই আবার কথা বলায় মন দিল। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো তেকে ঘরে দেওয়া হবে। বছরখানেক পর তের 18 বছর হবার পর আবার ধুমধাম করে বিয়ে দেওয়া হবে তাদের। ব্যাস। জাঙ্কুক তৎক্ষণাৎ সোফা ছেড়ে ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। তে অসহায় মেয়ে এসব দেখলো তাকিয়ে। সেই যে গেল, আর এখন অবধি তার মুখ দর্শন করা যায়নি। তেরা আজ রাতে খেয়ে তারপরে বাড়ি যাবেন। রাতে খাবার টেবিলে জাঙ্কুককে অনেকবার ডাকা হলো।
উপরে বদ্ধ রুমের ভিতর থেকে জাঙ্কুকের কোনো সারা শব্দ পাওয়া গেল না। শেষ পর্যন্ত খাবার টেবিল থেকে টেকে তুলে পাঠানো হলো জাঙ্কুকের ঘরে। দরজাটা ভেতর থেকে লক। তের হাতে জাঙ্কুকের মায়ের ধরিয়ে দেওয়া জাঙ্কুকের রুমের চাবি। এই ঘরে জাঙ্কুক যখনই থাকে দরজা লক থাকে, আর ঘরের চাবি তার একমাত্র জাঙ্কুকের মায়ের হাতেই থাকে। আঁচলের কোণে বেঁধে রাখে তিনি চাবির গোছা। বন্ধ ঘরের ভেতরে জাঙ্কুকের সারা শব্দ না পাওয়া গেলেও তে জানে সাহেব রেগে মেগে আগুন হয়ে রয়েছে। তাকে ঘাটতে গেলে তের মরণ। তুলে এক আছাড় দেবে সে তেকে, এ ব্যাপারে সন্দেহ নেই কোনো। তবুও তে ঘরে ঢুকল। জাঙ্কুকে ধরে বেঁধে নিয়ে যাওয়ার আদেশপ্রাপ্ত সে। আদেশ অবশ্যই শিরোধার্য। তে ঘরে ঢুকেই হা। জিনিসপত্রের একই অবস্থা, ভেঙে চুরে সম্পূর্ণ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। হায় রে, মায়া লাগে না মানুষটা এইটুকু? এভাবে কেউ এত দামি জিনিস ভাঙে? পর্দাটাও হ্যাঙ্গার থেকে খুলে নিচে পড়ে আছে। কাচের ফুলদানি ভেঙে টেলিফোনের পাশে অসহায় অবস্থায় পড়ে আছে। আহা, কি মনোরম দৃশ্য! মন চাচ্ছে তেকে নয়, জাঙ্কুককে ধরে আছাড় দেওয়া উচিত এসব কাজের জন্য। কিন্তু কার সাধ্য? চেয়ারম্যান বাড়ির জাঙ্কুক রেগে যাওয়া মানে হুলস্থুল কাণ্ড। পরিবারের ছোট ছেলে হওয়ার সুবাদে জাঙ্কুক বড্ড আদরে। আদরের পরিমাণ এত বেশি যে কেউ জাঙ্কুকের দিকে আঙুল তুললেও কিম নামজুন নিজে তাকে শাসিয়ে আসেন। বড় ছেলে আবার বড্ড ভদ্র, ছোটটাই হয়েছে যত সব অসভ্যের জাত। তে প্রথমে মেঝেতে যা পড়েছিল কিছুটা পরিষ্কার করে রাখলো, পর্দা হ্যাঙ্গারে ঝুলিয়ে টাঙিয়ে দিল, টেলিফোনটা ঠিকঠাক করে টি টেবিলের উপর রাখলো। শুধু কাচের জিনিসে হাত দিল না, হাত কেটে গেলে জাঙ্কুক মেরে তক্তা বানিয়ে দেবে নির্ঘাত। এবার বিছানায় ঘুমন্ত জাঙ্কুকের পানে তাকালো। উপর হয়ে শুয়ে আছে মহাশয়, উদম গা, ব্ল্যাঙ্কেট দিয়ে কোমর অব্দি ঢেকে রেখেছে। পিঠে ভাসমান ফুলে ফেপে ওঠা মাসেল। ইস, বান্দা হট আছে। তে নিজের চিন্তায় নিজেই হকচকিয়ে উঠল। দ্রুত চোখ মুছে স্বাভাবিক হলো, অর্থাৎ হবারই ভান ধরলো। জলজান্ত এমন আইটেম সামনে থাকলে কেউ ঠিক থাকবে না। তে বুঝে পায় না তার মধ্যে জাঙ্কুক কি দেখলো। ঠিক এতটা পাগল কি দেখে হলো? এর মধ্যে পাগল করার মতো কিছুই নেই, সত্যি কিছু নেই। অথচ তে জানে পুরো গ্রামের মেয়েরা জাঙ্কুক বলতে উন্মাদ। এক কথায় জান হাজির। তার ঘোলা চোখ, আকর্ষণীয় দেহের মাসেল, সুদর্শন মুখ, সবকিছুই নজর কাড়া। তারপরও কেন তেই কেন? অন্য কেউ তো হতে পারতো। তে নিজের অবাস্তব চিন্তা বাদ দিয়ে ঘুমন্ত জাঙ্কুকের পাশে এসে বসলো। হালকা স্বরে ডাক দিল, উঠুন, এই যে শুনছেন, আপনার মা খেতে ডাকছে আপনাকে, উঠুন। জাঙ্কুক এর মধ্যে কোনো নড়াচড়া দেখা গেল না তেমন। ডাকতে ডাকতে হাল ছেড়ে দিয়ে তে মুখ ফুলিয়ে বসে রইল পাশে। এক পর্যায়ে কি মনে করে জাঙ্কুকের ঘন চুলে হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে বড্ড নরম স্বরে বলল, উঠবেন না, আমি চলে যাচ্ছি। তে উঠে চলে যেতে নিলে হঠাৎ জাঙ্কুক টান দিয়ে তেকে বিছানায় শুয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। আচমকা আটকে উঠল তে, কই মাছের ন্যায় ছটফট করে উঠল। গলায় ঠোঁটের ছোঁয়া পাওয়ার সাথে সাথে সেই ছটফটানি কমে গেল। চোখ খিচে সুরসুরি হজম করার চেষ্টা করে বলল, ছাড়ুন আমায়, দেরি হচ্ছে। জাঙ্কুক শুনে না, বরং তের গলায় ক্রমাগত নাক ঘষতে ঘষতে উস্কানি সুরে বলল, প্লিজ ডোন্ট গো, আই ওয়ান্ট ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ। তে স্তব্ধ হয়ে শুয়ে রইল কিছুক্ষণ। গলায় খোঁচাতারির স্পর্শে শরীরের প্রতিটি লোমকূপ অব্দি দাঁড়িয়ে দিচ্ছে। তে আলগোছা হাতে তুলে বুকের উপর শুয়ে থাকা জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দিল। খানিকক্ষণ পর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, যেতেই হবে। এই অল্প বয়সে আব্বা রাজি হবে না মোটেও, জেদ দেখাবেন না। জাঙ্কুক কথাটা শোনা মাত্রই বেশ জোরে সোরে কামড় বসিয়ে দিল তের গলার 2 ইঞ্চি নিচে থাকা কালো তেলে। ব্যথায় আহ করে উঠল তে। জাঙ্কুক মাথা তুলে তেরা করে বলল, তুই কচি খুকি নাকি? আজ বিয়ে হয়েছে, কাল বাচ্চাও হয়ে যাবে, আসছে অল্প বয়স। তোর বাপ তো তোর মাকে আরো অল্প বয়সে বিয়ে করেছে, আর আমি করলেই তোর বাপের গায়ে লেগে গেল। ধান্দাবাদ যত সব। তে রাগ দেখালো,
শুরু হয়েছে আবার আমার বাপকে নিয়ে কথাবার্তা বলা। অসভ্য। তে রেগে জাঙ্কুকের চুল থেকে হাত সরিয়ে নিল। জাঙ্কুক টের পেতেই জোর করে হাত আবার নিজের চুলে রেখে দিল। তে অগত্যা জাঙ্কুকের চুলে ব্রাশ করতে করতে বলল, বেশি বলবেন না, আব্বাদের সময় ওসব চলতো, এখন যুগ বদলে গেছে। তাই তা তোর বয়স কত বলতো? 15-16 তো হবেই। কেন? আমি যতদূর জানি তোর মায়ের 15 বছর বয়সে তুই 1 বছরের ছিলি। আসছে যুগের কথা বলতে আমাকে। যুগ বদলায় নাই। তোর বাপ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। নিজে এই বয়সে বাপ হয়েছে আর আমাকে এখন বাপ হওয়ার সুযোগ দিচ্ছে না। আনবিলিভেবল। জাঙ্কুক কথাটা বলে সোজা হয়ে উঠে বসে বিছানায় হেলান দিয়ে কোলে বালিশ থেকে হাতের তালুতে চিবুক ঠেকিয়ে ঠায়ে চাই রইল তের দিকে। তে উঠে বসলো, কানের পিছনে চুল গুজে এদিক ওদিক চেয়ে বলল, খেতে চলুন, আমরা চলে যাব। জাঙ্কুক হামি তুলে রুমের একপাশে ভালো করে দেখে নিল। কি দেখলো সেই জানে। তারপর হঠাৎ করেই বলল, বাচ্চাদের থাকার জন্য রুমটা কাল থেকেই সাজাতে শুরু করতে হবে। 6 মাস লেগে যাবে পুরো রুম সাজাতে, আর 4 মাস ওয়েট করলে বেবি হাজির। আইডিয়াটা কেমন বুঝছিস? তে অবাক হলো খানিকটা, প্রশ্ন করলো, বাচ্চা 1 বছর? কি বলছেন? 1 বছরের মধ্যে কার বাচ্চা আসবে ঘরে? আপনার আত্মীয়? আপনার বড় আপু বিদেশ থেকে ফিরছেন নাকি? জাঙ্কুক বাঁকা হাসলো। বিছানা ছেড়ে উঠে কাবার থেকে টাওয়ালে আর ট্রাউজার নিয়ে তের পাশে দাঁড়িয়ে হুট করে তের গালে চুমু খেয়ে চলে গেল ওয়াশরুমে। তে গালে হাত দিয়ে থম করে বসে রইল। বাথরুম থেকে শুনতে পেল জাঙ্কুক বলছে, আমার নিজের বাচ্চা ল্যান্ড করিয়ে তোর বাপের সকল আজগুবি শর্ত আমি ভেঙে ফেলবো। জেনে রাখ তেইহু, সো বি রেডি ফর মাই বেবিস। বেবি? তেরা রাতের খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে। জাঙ্কুক তে বেরিয়ে যাওয়ার সাথে সাথে উপরে ঘরে যাচ্ছিল। পথে পেছন থেকে কিম নামজুন বলে উঠলেন, উকিলের কাগজগুলো নিয়ে রিডিং রুমে আসো জাঙ্কুক, কাজ করতে হবে আমার সঙ্গে। জাঙ্কুকের মা, চা পাঠিয়ে দাও আমাদের বাপ ছেলের জন্য। আম্মু, আমার জন্য কফি। জাঙ্কুক কথাটা বলেই কাগজ আনতে চলে গেল। মনে মনে জাঙ্কুক বাবার উপরে খুব ফুলে আছে। বারবার তার তীক্ষ্ণ চোখ ঘুরে ফিরে কিম নামজুনের উপরেই পড়ছে। কিম নামজুন এসব অগ্রাহ্য করে মৃদু হেসে রিডিং রুমে চলে গেলেন। এতদিনে ছেলের 20 দাঁত ভাঙতে পেরে তিনি বেজায় খুশি এবং আনন্দিত। তার বেপরোয়া ছেলেকে একটা শিক্ষা দেওয়া হলো। এই পৃথিবীতে চাইলেও সবকিছু পাওয়া যায় না, এটা তার ছোট ছেলে প্রায় ভুলতেই বসেছিল। এবার তার সুবুদ্ধি হলে হয়। রিডিং রুমে বাপ ছেলে অনেক রাতভর কাজ করলো। নতুন বাড়ি কিনে ভাড়া দিতে চাইছেন কিম নামজুন। কাগজপত্রের হিসাব সেটার জন্যই মেলানো। আজকাল বাড়ি ভালো লাগলেও কাগজ ঠিক থাকে না, একটা ঝুট ঝামেলা লেগেই থাকে কাগজে। জাঙ্কুক ওকালতি নিয়ে পড়াশোনা করছে, তাই বাড়ির সব উকুল সংক্রান্ত কাগজপত্র সেই দেখাশোনা করে। কাজের ফাঁকে জাঙ্কুক কফির কাপে চুমুক দিয়ে মাথা নিচু করে কাগজে চোখ বুলিয়ে বলল, আমাকে ফাঁসিয়ে কি মজা পেলে? বিয়েটা তো হয়েই গেছিল। কিম নামজুন এ প্রশ্নের অপেক্ষায় ছিলেন। তিনি হেসে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন। তারপর বললেন, দরকার ছিল, মেয়েটা এখন অল্প বয়সী, তোমার কাছে আসার বয়স হয়নি ওর। আমার বয়স হয়েছে এটাই যথেষ্ট ছিল। ঝামেলা কেন করলে? নাতি নাতনি দেখার শখ নেই নাকি তোমার? কিম নামজুন ছেলের লাগামহীন কথা শুনে বিষম খেলো বোধহয়। পরপর কাগজের এক একটা ফাইল ঠাস করে জাঙ্কুকের সামনে রেখে রেগে বললেন, অসভ্য ছেলে, কাজ করতে বসো, কাজ করো, কাজের সময় উল্টোপাল্টা কথা বলে মাথা খাবে না আমার। জাঙ্কুক এই কথা শুনে কলমটা 2 আঙ্গুলের মাঝখান থেকে ছেড়ে ঠাস করে টেবিলের উপর রেখে দিল। চেয়ারের 2 হাতলে আরাম করে হাত রেখে বসে সরাসরি চোখ রাখলো কিম নামজুনের দিকে। তারপরে বলল, আই এম নট ইন মুড এনিমোর, আই হ্যাভ এ ডিসিশন। এখন এই মুহূর্ত থেকে বাড়ির কোনো কাগজপত্র দেখাশোনা করব না আমি। আমার মাথা গরম। বউ ঘরে না আসা অবধি পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না। আমি মাথা গরম অবস্থায় কাগজপত্র দেখে কোটি টাকা লোকসান করতে চাও? উল্টা সিদ্ধান্তে তোমারই ক্ষতি। ঘরে বউ আসুক, মাথা ঠান্ডা হলে তারপরে আবার কাগজপত্র দেখাশোনা করব। বাট ফরম নাও ইটস ক্লোজ। বাই, গুড নাইট বাবা। বাবা উচ্চান একটু টেনে টুনে বলে জাঙ্কুক চেয়ার ছেড়ে চলে গেল নিজের রুমের দিকে। কিম নামজুন হা করে দেখতে লাগলো জেদি ছেলের চলে যাওয়া। জাঙ্কুক একবার বলেছে কাজ করবে না, তাকে হাজার বলেও কাজ করানো যাবে না। জেদ যেন রন্দে রন্দে বহমান।
কার থেকে পেয়েছে এত জেদ? হাসলেন কিম নামজুন। যৌবনকালে তার নিজের মধ্যেও তেমন জেদ ছিল বটে। জেদের বশে পরিবারের অমতে জড়িয়েছেন রাজনীতিতে। আজ গ্রামের মুখপাত্র তিনি। সবই এই জেদের ফসল। দিনঘটিত ব্যাপার স্যাপারে ছেলেকে দোষারোপ করে খুব একটা লাভ নেই ভেবেই হাসলেন কিম নামজুন। রাতের বেলায় তে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে আর ওর ছোট্ট মাথায় ঘুরছে জাংকুকের কথা। বাচ্চা, ওদের তো বিয়ে মানাই হয়নি, বাচ্চা এখন কোথা থেকে আসবে? ধুর, জাংকুকও না একদম জাতা। তবুও তো সে তের বড্ড শখের পুরুষ। তেরে, তোর গলার তিলে এটা কি? লাভ বাইট দেখছি মনে হয়। তে কথাটি শোনা মাত্রই স্কুলের সাদা ওড়না গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে কলম দিয়ে খাতায় আঁকিবুকি করতে করতে বলল, উফ, কালকে রান্না করতে গিয়ে মাটির চুলা থেকে আগুনের ফুলকি এসে পড়েছে, সেরকম কিছু না। জিমিন কথাটি বিশ্বাস করতে পারল না। সে আরেকটু এগিয়ে এসে তের গলা থেকে ওড়না সরাতে নিলে তে তাৎক্ষণিক দূরে সরে গেল। কথা ঘুরিয়ে বলল, শুনলাম তোকে নাকি পাত্রপক্ষ দেখতে এসেছে, সুগা ভাইয়া জানে? জিমিন এবার মুখ ভার করে বসলো। এক হাতে বেঞ্চের উপর রেখে মাথাটা হাতের উপর ঠেস দিয়ে তাকিয়ে রইল তের দিকে। তারপরে বলল, হ্যাঁ এসেছিল, জাংকুক ভাইয়া সব সামনে নিয়েছে। আবার সুগাকে কল করে আমাদের বাড়ি পাঠিয়েছিলেন। সুগা এসে তো সেই রকম একটা কাণ্ড ঘটালো বাড়িতে। বাবাকে হাতে পায়ে ধরে আমাদের বিয়ের জন্য রাজি করালো। তে অবাক হয়ে গেল। কাল রাতেই তো ও বাড়ি থেকে এলো তে। জাংকুকের মুখে তো তেমন কোনো কথা শুনেনি। তার বান্ধবীর সাথে খাতির দেখাচ্ছে, অথচ তাকেই মুখখান দিয়ে বলতে পারলো না। অসহ্য পুরুষ। তে বলল, তা আমরা তো বিয়ে খাচ্ছি, তাহলে খুব দ্রুত, কি বলিস? কথা বলে আনন্দে জিমিনের শরীরের উপর হেসে ঢলে পড়ল তে। জিমিন মুখ ভ্যাংচালো। তেকে সোজা করে আবার জায়গায় বসিয়ে দিয়ে বলল, বাচ্চা ধন, এখন নয়, আরো 2 বছর পরে সুগা চাকরি পেলে তবেই আবার বিয়ে দেবে, নচেত নয়। সে আর কি, সুগা চাকরি পেতে আর কতদিন, ঠিক পেয়ে যাবে, দেখা যাবে 2 বছরের আগেই আমরা তোর বিয়ে খেয়ে নিয়েছি। জিমিন লজ্জা পেয়ে হাসলো। তারপরে হুট করে কিছু মনে পড়ে গেল যেমন। হঠাৎ বলে উঠলো, এই তে, আসার সময় দেখলাম জাংকুক ভাই আর তার চেলাপেলাদের নিয়ে কায়গুন্ডকে শাসাচ্ছে, কলার দূরে রাগে চিৎকার চেঁচামেচি করছে। তুই কি কিছু বলেছিস ওনাকে? তে আটকে উঠলো। জাংকুক শহর থেকে গ্রামে ফিরলে রোজ এমন কোনো না কোনো ঘটনা ঘটবেই। তে গ্রামে ঘটা কিছুই তাকে বলে না, অথচ তের অসুবিধার কথা তার সবসময় নখদর্পণে থাকে। কিভাবে জানিস? এতদিন তে জানতো না, এখন জানে। ওই সুগার একটি ছোট ভাই আছে, নাম সবিন। তাকে রোজ তে নিজের সামনে পিছনে দেখতে পায়। তের ধারণা সে তের উপর জাংকুকের কথা মতোই নজর রাখে। এখানকার সব খবরাখবর সে জাংকুককে ট্রান্সফার করে। তে দীর্ঘশ্বাস ফেললো। তারপর বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, আমার ঠেকা পড়েনি তাকে এসব বলতে। জেনেছে নিশ্চয়ই সাঙ্গপাঙ্গর থেকে। গ্রামে এলেই তো মারামারি করা, এটা যেন তার অভ্যাস হয়ে গেছে, যেন মজাদার কোনো অভ্যাস। জিমিন হৈ হৈ করে উঠল। মেয়েটা একদম জাংকুকের নামে বদনাম শুনতে পারে না, যেন জাংকুককে নয়, কেউ জাংকুকের বদনাম করে স্বয়ং জিমিনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাই হলো এবার। জিমিন এক মুহূর্ত দেরি না করে বলল, ধুর, অমন বলিস না, জাংকুক ভাই তোকে কত ভালো। চুপ চুপ, তোরা জাংকুকের হয়ে সাফাই গাইতে হবে না, মায়ের লাগাবো ধরে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাবো, চল। একদিন পর দুপুরে তখন তে ঘরে পড়াশোনা করছে। হঠাৎ ওনার আড়ালে লুকিয়ে থাকা ফোনটি বেজে উঠল। তে ফোনটা বেশ আগে জাংকুকই দিয়েছে। তখন অবশ্য জাংকুক ততটা গোছালো ছিল না, কথাবার্তায় তের সাথে বড্ড অসভ্য ব্যবহার করত। আর এখন পুরোই অসভ্যের জাত। কথাবার্তায় বেলাজ ব্যবহার উপচে পড়ে যেমন। তে আশেপাশে ভালো করে দেখে নিল, কেউ নেই আশেপাশে, ওর বোনও নেই, নিশ্চয়ই খেলতে গেছে। তে উঠে দরজা বন্ধ করে দিল। তারপর বন্ধ দরজায় পিঠ থেকে ফোন কানে ধরলো। ওপাশ থেকে হাই হ্যালোর কোনো ধার ধরতে দেখা গেল না জাংকুককে। সরাসরি জানানো হলো, বাড়ির বাইরে আছে, 2 মিনিটের মধ্যে আয়, আর হিজাব বেঁধে আসবি, স্টাইল করে না, সবকিছু ঢেকে আসবি, সবকিছু মানে সবকিছু। তে রেগে গেল খানিক।
তবে রাগ প্রকাশ করলো না। বলল, আমি আসবো না, আব্বা বাইরে ধান শুকাচ্ছে, দেখতে পেলে মাইল লাগাইবে আমাকে। তুই আসবি আর এক্ষুনি আসবি, নইলে আমি ভিতরে আসছি। কি আসবো? তে তড়িঘড়ি করে বলল, না না না, আশা লাগবে না আপনার, আমি আসতেছি, দাঁড়ান আপনি। ওকে, হিজাবের কথা ভুলবি না। তে ফোন কেটে দিল। কি বলে বের হবে এই ভাবতে বসেছে। পরে ভাবলো জিমিনের কথা বলে যাওয়া যাবে। তে চটজলদি জামা পাল্টে হিজাব বেঁধে নিল। দরজা খুলে বের হয়ে উঠানে বাবার সাথে দেখা। তের বাবা ধান শুকাচ্ছে উঠানে। তেকে এত সেজেগুজে বেরোতে দেখে তিনি প্রশ্ন করলেন, কই যাচ্ছ? আব্বা, ওই জিমিনের ভাতিজির জন্য আজকে ঘরোয়াভাবে সিন্নি করা হচ্ছে ওদের বাড়ি। জিমিন আমাকে দাওয়াত দিয়েছে। যে হোক, আশেপাশে তাকালেন। একটু দূরে কালো বাইকের মধ্যে জাঙ্কো খেলান দিয়ে ফোন দেখছিল। যে হোক, সেটা দেখে যা বোঝার বুঝে গেলেন। মেয়ে কথা লুকাতে শিখে গেছে। বাহ, বিয়ে তো হয়েই গেছে, এখন ঘুরতে চাইছে ঘুরুক। তার আর এখন এসব দেখেও না দেখার সময়। না হলে যে জামাই পেয়েছে মেয়ের জন্য, বাধা দিলে দেখা যাবে পুরো 14 গোষ্ঠী তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। যে হোক, গম্ভীর গলায় বললেন, ঠিক আছে যাও, সন্ধ্যার আগে ফিরে আসবে। মাগরিবের নামাজ ঘরে এসে পড়ো যেন। জি আচ্ছা আব্বা। তে বাড়ির উঠোনে গাছপালা সব হাত দিয়ে সরিয়ে জাঙ্কুকের একপাশে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক তেকে দেখে তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ফোন পকেটে রাখলো। দু হাত জিন্সের পকেটে পুরে ধীর পায়ে এগিয়ে এলো তের দিকে। তারপরে দু হাতে তের কোমর পেঁচিয়ে ধরে তের কাঁধে মুখ লুকালো। তে আচমকা এমন আচরণে থরথর করে কেঁপে উঠল। দু হাতে জাঙ্কুককে ঠেলে দেবার চেষ্টা করলো। জাঙ্কুক তেকে চেপে ধরে কাঁধে মুখ লুকানো অবস্থায় ফিসফিস করে বলল, আই মিস ইউ তে, ব্যাডলি আই নিড ইউ, ইউ নো। জাঙ্কুকের নেশালো কণ্ঠ শুনে শিরশির করে উঠল তে সারা শরীর। সঙ্গে জাঙ্কুকের মাতাল স্পর্শ। ঠান্ডা হয়ে যাচ্ছে তে। তে খুব কষ্টে মুখ খুলে, আব্বা দেখছে, ছাড়ুন। জাঙ্কুক তৎক্ষণাৎ ছাড়লো না। কিছু সময় পর নিজের সঙ্গে জড়িয়ে রাখার পর ছাড়লো। বাইকে উঠে ইঞ্জিন চালু করে বলল, উঠে বস, আমরা আজকে সারাদিন ঘুরবো, পারলে রাতটাও হোটেলে কাটিয়ে নেব। কি বলিস? আমার বাচ্চা আসার ব্যবস্থা করতে হবে না? তে বাইকের পিছনে বসতে যাচ্ছিল। জাঙ্কুকের কথা শুনে বুকে ফু দিয়ে দ্রুত দু পা সরে দাঁড়ালো। জাঙ্কুক তের রিয়াকশন দেখে হেসে উঠলো শব্দ করে। তারপর আঙুলের ডগা দিয়ে তের কপালে ছোট্ট করে একটি গুঁতা দিয়ে বলল, বদের হাড্ডি, উঠে বস, আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাচ্ছি। তে শ্বাস ফেললো এবার। জাঙ্কুকের কাঁধে হাত রেখে বাইকে চেপে বসলো। জাঙ্কুক শো করে বাইক চালু করলো। বাইকের স্পিড বড্ড বেশি। তের হিজাব খুলে যাচ্ছে বাতাসের ঝাপটায়। তে একসময় প্রশ্ন করলো, আমরা আজকে এভাবে ঘুরছি কেন? জাঙ্কুক পাশের আয়নায় তের মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, আমি চলে যাচ্ছি, এবার ফিরতে 1 মাসের উপর সময় লাগবে। তে যেন কথা বলতে ভুলে গেল। এত দ্রুত চলে যাচ্ছে? এই তো এলো সবে 5 দিন হলো। তে আনমনেই প্রশ্ন করলো, 1 মাস কেন? প্রতিবার তো 15 দিনই চলে আসেন। জাঙ্কুক তের কথা শুনে বাঁকা চোখে তাকালো। ঠোঁটে দুষ্ট হাসি রেখে বলল, হঠাৎ আমার প্রতি এত মায়া? আর ইউ মিসিং মি বেবি? তে সঙ্গে সঙ্গে মুখ ভেঙালো। দ্রুত অপর পাশে মুখ ঘুরিয়ে বলল, মোটেই না, মিথ্যে বলছে তে। সে বড্ড মিস করে জাঙ্কুক যখন শহরে চলে যায়। প্রতিবার 5-10 দিনের কথা বলে গেলেও 15 দিনের আগে গ্রামে আসে না। আর এবার স্বয়ং বলছে 1 মাস। তার মানে বেশ কদিনেই ফিরবে না। কষ্টে তের বুকটা জ্বালা ধরতে লাগলো। তবুও তে স্বীকার করলো না, প্রকাশ করলো না জাঙ্কুকের সামনে। না হলে লাগাম ছাড়া জাঙ্কুক এ যাত্রায় তাকে মুক্তি দেবে না। নির্লজ্জ কথা দিয়ে খুন করে ফেলবে ছোট্ট তের মনটা। জাঙ্কুকের বাইক একটা ক্যাফের সামনে এসে থামে। গ্রাম থেকে বেশ দূরে ক্যাফেটা। জাঙ্কুক বাইক থেকে নেমে চাবি খুব ভালো করে পকেটে রেখে তারপর বসে থাকা তের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, নেমে আয়। তে খুব দ্বিধায় পড়ে গেল। আশেপাশে মানুষ তেমন নেই, খুব নিরিবিলি ক্যাফে। তে কাঁপতে থাকা হাত জাঙ্কুকের হাতে রাখলো। জাঙ্কুক খুব শক্ত করে সেই হাত নিজের তালুতে দিয়ে চেপে ধরে তেকে বাইক থেকে নামালো। তে নামলো। জাঙ্কুক তের বাম পাশ থেকে তের কাঠটা আলগা করে সামনে এগোলো। তে আলগোছে মাথা তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকালো।
জাংকুকের মুখের ডান পাশটা দেখা যাচ্ছে, কি নিখুঁত সে মুখের ধরন। তের বুক কেঁপে উঠলো উত্তেজনায়। তে আরো একটু চেপে দাঁড়ালো জাংকুকের পাশে। নাকে জাংকুকের ব্র্যান্ডের পারফিউমের ঘ্রাণ আসছে, ভেসে যাচ্ছে তে। জাংকুক ক্যাফেতে প্রবেশ করলো। একটা ছোট্ট হালকা পাতলা গরনের ছেলে দৌড়ে আসলো, এসে জাংকুকের সামনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। জাংকুক এক হাতে তেকে আগলে রেখে অপর হাতে বেশ স্মার্টলির সাথে হ্যান্ডশেক করলো। ছেলেটা ভালো মন্দ জিজ্ঞাসা করে তের পাশে চোখ ইশারা করে জিজ্ঞাসা করলো, ভাই ভাবি নাকি? জাংকুক হালকা এসে বলল, হ্যাঁ। ভাবির বয়স তো একদম কম, ভাইকে সামলাতে পারে তো ছোট ভাবি? তেকে কথাটা জিজ্ঞাসা করে হু হু করে হেসে উঠলো ছেলেটা। ছেলেটার সাথে জাংকুকও হালকা হাসলো। তে দুজনের হাসি দেখে স্তব্ধ হয়ে চেয়ে রইল তাদের দিকে। জাংকুক এক ফাঁকে লুকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আসলেই সামলানো যায় আমাকে ইয়ঞ্জনের ছোট্ট ভাবি? আমি তো তার ভাবির কাছে এলেই কেমন বেসামাল হয়ে পড়ি, সে কি তা জানে? তে অবাক চোখে তাকালো জাংকুকের দিকে, তারপর মাথা নত করে ফেললো। ইয়ঞ্জন তারপর তাদের একটা আলাদা নিরিবিলি জায়গায় বেছে বসতে বলল। জাংকুক তের মুখোমুখি বসলো। ইয়ঞ্জন তাদের মেনু দেখিয়ে চলে গেল। তারপরে জাংকুক মেনু সোজা তের দিকে এগিয়ে বলল, কি খাবি, অর্ডার দে। তে মেনু হাতে নিয়ে চোখ বুলালো। জাংকুকের একটা কল এসেছে, সে কল রিসিভ করে কথা বলছে। তে মেনু দেখে তো অবাকের চরম সীমায়। সামান্য কফির দাম 560 টাকা। কফিতে কি মেশায় এরা? এত এত কফি নামও তো সে জীবনে শুনিনি। পাস্তা পাওয়া যায়, দাম 1390 টাকা। পাস্তা ঘরে বানাইতে, কই ঘরে বানাতে তো 200 টাকার মধ্যেই হয়ে যায়, এখানে 1390। তে কি অর্ডার করবে খুঁজে পেল না, মেনু হাতে চুপচাপ বসে রইল। জাংকুক কথা বলা শেষ করে ফোন বন্ধ করে টেবিলের উপর রাখলো। তের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, কি খাবি, পছন্দ হয়েছে? কফি খাস? ক্যাপুচিনো চলবে নাকি এক্সপ্রেসো? তারপর ভারী খাওয়া যাবে। তে এক নজরে ক্যাপাচিনো আর এক্সপ্রেসোর দাম দেখে নিল। ক্যাপাচিনো 1100 টাকা আর এক্সপ্রেসো 1230 টাকা। দাম দেখে তের কফি খাওয়ার ইচ্ছে চলে গেল। জাংকুক এক পর্যায়ে রেগে গিয়ে বলল, মেনু খেতে তোকে দেওয়া হয়নি, সেটা থেকে অর্ডার করতে দেওয়া হয়েছে। এত কি দেখছিস মেনুতে? তে শব্দ করে মেনুটি টেবিলে রাখলো। আশেপাশে চোখ রেখে ফিসফিস করে বলল, আমরা এখানে কেন এসেছি? দাম দেখেছেন সবকিছু? আমার এক মাসের খরচের থেকেও বেশি একটা সাধারণ কফি। আমরা অন্য রেস্টুরেন্টে যাই, চলুন। জাংকুক এই কথা শুনে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকলো। পরে চেয়ারে হেলান দিয়ে সোজা করে বসে সরাসরি তের দিকে চেয়ে প্রশ্ন করলো, তোকে এখানে নিয়ে এসেছে কে? আপনি। তে মিনমিন করে জবাব দেয়। জাংকুক আবার জিজ্ঞাসা করে, এখানের বিল কে দেবে? আপনি। টাকার চিন্তা করছেটাকে? আমি। জাংকুক এবার ঝুঁকে এলো তের দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, অর্ডার নাও এন্ড রাইট নাও। তে সঙ্গে সঙ্গে চোখ খিচে জবাব দেয়, পাস্তা আর কফি। জাংকুক তের ভয় পাওয়া দেখে হাসলো। চোখ বন্ধ থাকায় তে হাসি দেখতে পেল না। জাংকুক আবার সোজা হয়ে বসলো, তারপর ওয়েটার ডেকে অর্ডার করে দিল। দেরি হবে খাবার আসতে, তারা বানিয়ে দেবে নতুন করে অর্ডার দেওয়ার পর। তে আর জাংকুক চুপচাপ বসে আছে। তে এদিক ওদিক তাকিয়ে ক্যাফের ডেকোরেশন দেখছে, জাংকুক দেখছে তেকে। এক পর্যায়ে জাংকুক উঠে তের পাশে বসলো। গায়ে ধাক্কা লেগে তে পাশে তাকালো। জাংকুককে নিজের এত কাছে দেখে ভড়কে গেল। জাংকুক হাত বাড়িয়ে তের হিজাব ঠিক করে দিল। তে বলল, খুলে গেছে হিজাব? তাড়াহুড়ো করে বেঁধে এসেছি তো তাই। জাংকুক মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর এতক্ষণে কাঙ্ক্ষিত কথা তুলল, বিয়ে করে তো গায়ে হাওয়া লেগেছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আমি চলে গেলে খবরদার কারোর সঙ্গে, আই মিন ছেলেদের সঙ্গে কথা বলবি না। আমি ফিরে এসে যেমন রেখে গেছি অমনি জানি পাই, কি মনে থাকবে? তে মাথা নাড়ল। পরে বলল, সেই রাস্তা তো বিয়ের আগেই বন্ধ করে রেখেছেন, জানেন না? তাও তো রোজ লাভ লেটার কম পাস না। ইউনোকে আজকাল পিছনে ঘুরছে শুনলাম। খবরদার তে, নেক্সট ডে সোজা গিয়ে একটা থাপ্পড় দিয়ে সরাসরি বলবি, আই এম ম্যারিড। কি বলতে পারবি না? ইউনো এর কথাও জাংকুকের কানে গেছে। ছেলেটা খুব সাবধানে এর সাথে কথা বলতে আসে,
নিজেকে অনেক আড়াল করে, সেটাও জেনে গেছে। আর কত কিছু যে জানে, কে জানে। তে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, থাপ্পড় লাগবে না, আমি ভালোভাবে বলে দেব, হবে না? জাংকুক একটু হাসলো। কি নিষ্পাপ তার তেইহুং। জাংকুক চলে গেছে আজ প্রায় 1.5 মাস। যাবার পর প্রথম কদিন কল দেওয়া হতো তার। আপাতত তার 15 দিন ধরে মাস্টার্স এক্সাম চলছে, তাই কল করার সময় পাচ্ছে না বলে সে আগেই জানিয়ে দিয়েছে তেকে। তে শুনে প্রতিবাদ করে না। জাংকুক আর যাই করুক, পড়াশোনায় সে বড্ড ভালো, এ ব্যাপারে সে এতটুকু ফাঁকি দেয় না। এজন্যই তো বাড়ির সবার বড্ড আদরে। এই ফাঁকে কদিন আগে তেকে এসে দাওয়াত দিয়ে গেছে চেয়ারম্যান বাড়ির ছোট মেয়ে, জাংকুকের ছোট বোন আয়ু। চেয়ারম্যান বাড়িতে ঘরোয়া পরিবেশে একটি ফ্যামিলি গেট টুগেদার করা হবে। চেয়ারম্যান বংশের অনেকেই থাকবেন সেখানে। চেয়ারম্যান কিম নামজুন চাইছেন তেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবার। বিয়ে আল্লাহর রহমতে হয়ে আছে, এখন চেয়ারম্যান বাড়ির বউকে সবার সামনে আনা উচিত। বিয়ে করবে না করে ছেলে তাদের সোজা তুলে এনে বিয়ে করে নিয়েছে। কাউকে তেমন জানানো হয়নি বিয়ের কথা। মূলত তের জন্যই এই গেট টুগেদার আয়োজন করা হয়েছে। তেকে নিজে দাওয়াত দিতে এসেছে আয়ু ও জাংকুকের বড় ভাবি, সঙ্গে যাবে তের পুরো পরিবার। তবে আয়ু বলেছে তেকে দুপুরের আগেই নিয়ে যাবে নিজের সঙ্গে। যে হোক, মানা করবে করেও শেষ অবধি রাজি হয়েছেন। তিনি মূলত চাইছেন না বিয়েটা এখনই প্রকাশ পাক, কিন্তু চেয়ারম্যান বাড়ির মানুষের তোপের মুখে পড়ে শেষ অবধি তাকে রাজি হতেই হলো। তে সেদিন দুপুরের আগেই তৈরি হয়ে আছে। আজকে তে শাড়ি পরেছে, আকাশি রঙের তাঁতের শাড়ি। শাড়িটা আজকে তার জন্যই চেয়ারম্যান বাড়ি থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। সেদিন কথার ফাঁকে তে শুনেছে আয়ুর থেকে আজকে জাংকুক গ্রামে আসবে। আপাতত সে রাস্তায় এই ফিরল বলে আয়ু নয়, বরং জাংকুক নিজে থেকে নিয়ে যাবে তাদের বাড়ি। এতদিন তে তৃষ্ণার্ত কাকের ন্যায় জাংকুককে দেখার আশায় রীতিমতো মারাই যাচ্ছিল। আজকে তার সঙ্গে অবশেষে দেখা হচ্ছে। খুশিতে তের সময়ের আগেই তৈরি হয়ে বসে থাকলো। এক পর্যায়ে তের মোবাইলে কল এলো, অচেনা নাম্বার। তে কল ধরলো। ওপাশ থেকে জাংকুকের কণ্ঠস্বর শোনা গেল। কেউ একজন বলছে, তেইহুং, আমি বাড়ির বাইরে, দ্রুত আয়, তোর হাতে গুনে গুনে ঠিক 2 মিনিট সময়। তে কথাটা শুনে আর পিছ দেখার সুযোগ পেল না। খুশিতে হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে দ্রুত শাড়ি তুলে বাবাকে বলে দৌড় লাগালো উঠোনের বাইরে। খুশিতে তের চোখ চিকচিক করছে। উঠানের বাইরে পা রাখতেই শাড়ির আঁচলে টান খেলো। তে আটকে গেল। পিছনে তাকিয়ে দেখে কাইগুন্ডা ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে তের দিকে এগিয়ে আসছে। তে বোকা হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। তারপরে অবস্থা বুঝে দৌড় দিতে আরম্ভ করতেই শাড়ির আঁচল তের গায়ের সঙ্গে শক্ত করে পেঁচিয়ে মুখে রুমাল চেপে দিল কাই। মিনিট খানেক ধস্তাধস্তির পরপরই তে জ্ঞান হারায়। কাই তেকে কাঁধে তুলে গাড়িতে তুলে নেয়। তে শাড়ির আঁচলের একটা অংশ টুকরো ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। তেকে নিয়ে ওরা চলে যায় লুকোনো কোনো জায়গায়, যেখানে জাংকুক তাদের কখনোই খুঁজে পাবে না। জাংকুক তেদের উঠানের সামনে এসে বাইক থামায়। তারপরে বাইকে বসে কল দেয় তেকে। ওপাশ থেকে কল কেউই ধরে না। জাংকুক এবার বিরক্ত হয়ে আয়ুকে কল লাগায়। ওপাশে কল ধরলে জাংকুক ধমক দিয়ে, তুই তেকে বলিসনি আমি নিতে আসবো তাকে? আয়ু সঙ্গে সঙ্গে বলে, আমি বলেছি ভাইয়া। তে ভাবি তো এর কথা শুনে দুপুরের আগেই রেডি হয়েছিল। আমাকে রেডি হয়ে নিজে কলও করেছে, ছবিও পাঠিয়েছে। জাংকুক অবাক হলো। তারপর কল কেটে দিল। ভাবলো বাড়ির ভিতরে যাবে। বাইক থেকে নামলো। একটু এগোতেই পায়ে বাজে শাড়ির আঁচলের টুকরো। জাংকুক কিছুটা অবাক হয়, কোমর ঝুঁকিয়ে আঁচল হাতে তুলে নেয়। শাড়িটা চিনতে তার এক বিন্দু অসুবিধা হলো না। এই শাড়ি সে তের জন্যই ঢাকা থেকে কিনে এনেছে। কিন্তু
শাড়ির আঁচল এভাবে ছিঁড়ে পড়ে আছে কেন মাটিতে? জাংকুক কিছুক্ষণ হাতে থাকা শাড়ির আঁচলের দিকে চেয়ে থাকলো। তারপর হঠাৎ মনে পড়লো কিছু একটা। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে এলো জাংকুকের। দৌড়ে তের বাড়ির দিকে ছুটে গেল সে। জেহব তৈরি হচ্ছে চেয়ারম্যান বাড়ি যাবার জন্য। জাংকুক বাড়ির উঠোন পেরিয়ে সোজা জেহবের রুমে ঢুকে গেল। জেহব জাংকুককে এই অবস্থায় দেখে কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই জাংকুক মাথার চুল খামছে হাঁপাতে হাঁপাতে বলল, তে বাড়ি থেকে কখন বেরিয়েছে আঙ্কেল? জেহব অবাক হলেন। জাংকুকের অবস্থা দেখে তার মোটেও সুবিধার লাগছে না। তিনি উত্তর দেন, ঘন্টাখানেক আগে তোমার বোন এসে নিয়ে গেছে। জাংকুক জবাব দেয়, এক মুহূর্ত অপেক্ষা না করে, তে আমাদের বাড়ি যায়নি আঙ্কেল, ওকে কেউ তুলে নিয়ে গেছে। এই দেখুন ওর ছেঁড়া শাড়ির আঁচল, এটা উঠোনের বাইরে পড়েছিল। জাংকুক বড্ড হাঁপিত্তেশ করছে, বারবার আঙুল দিয়ে নাকের নিচে ঘাম পড়ছে, অস্থিরতা ক্রমশ বাড়ছে তার। তে আসন্ন বিপদের কথা চিন্তা করে রাগে মাথা ফেটে যাচ্ছে জাংকুকের। সে কি করবে? কি হতে পারে? তে ঠিক আছে তো? যদি তের কিছু হয়, জাংকুক তাদের বংশের নাম ধাম কাম সবকিছু ধ্বংস করে দেবে। জাংকুককে চেনে না তারা। জাংকুক বিড়বিড় করে গালি দিতে লাগলো, জানোয়ারের বাচ্চা, একবার হাতের কাছে পেলে টুকরো টুকরো করে ফেলবো আমি এই জাংকুক, একটাও বাঁচবে না। ভাই, তে ভাবিকে ওই কাইগুন্ডার লোকেরা তুলে নিয়ে একটি গোডাউনে রেখেছে। গ্রামের পূর্ব দিকে গোডাউনটি। সুগার ছোট ভাই সুবিন বড্ড সাবধানে ফিসফিস করে কথাটি বলল ফোনের ওপাশে থাকা জাংকুককে। জাংকুক শুনে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে নিজের মধ্যে নিল। তারপরে লাল চোখে চেয়ে জানালো, তুই সাবধানে থাকিস, ওরা যেন তোকে না দেখে। আমি আসছি, তুই গোডাউনের দিকে নজর রাখিস, ফোনের লোকেশন অন করে রাখ, আমি ট্র্যাক করছি। জাংকুক ফোন দেখে পকেটে পড়ে। জাংকুকের পাশে জেহব, তের আম্মা এবং পুরো চেয়ারম্যান বংশ রয়েছে। জাংকুক ফোন দেখে তার বাবার দিকে তাকিয়ে তীব্র জেদের গলায় বলতে লাগলো, আমি আনতে যাচ্ছি তেকে। আমার আসার আগেই বিয়ের সব ব্যবস্থা করে রাখো। আজকেই আমি তেকে ঘরে তুলবো, এন্ড দ্যাটস ফাইনাল। চেয়ারম্যান কিম নামজুন বলতে লাগলেন, এত হুট করে? হ্যাঁ হ্যাঁ, হুট করেই করতে হবে। এখন থেকে যা হবে সবকিছু হুট করেই হবে, তোমাদের জন্য, ঠিক তোমাদের জন্যই তের আজ এই অবস্থা। I will not definitely do any much on anyone from now, especially যখন সেটা তের ব্যাপারে। আজকে যা ইচ্ছে সব হবে। জাংকুক চিৎকার করে কথাগুলো বলে থেমে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। জেহব এই ব্যাপারে কিছু বলতে চায়, তবে সঙ্গে সঙ্গে আটকে ফেলে জাংকুক। বড্ড নরম থাকার চেষ্টা করে বলে, আঙ্কেল, তে আমার বউ, এটা আপনারা যে যাই বলেন না কেন কোনোভাবেই মিথ্যে করতে পারবেন না। আইন অনুসারে এখন তের প্রতি তার স্বামীর সবচেয়ে বেশি অধিকার। আমি যখন বলছি তে আমার কাছে সেফ থাকবে মানে থাকবে, সেটা দুনিয়া উল্টে গেলেও ওকে সেফ রাখবো আমি জাংকুক। আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আর না কেউ বলবে আর আমি কোনো কথা শুনবো। দরকার হলে আমার বউ আমি তুলে নিয়ে আসার ক্ষমতা রাখি, কিন্তু আমি এটা চাইনি দেখে এতদিন কিছু করিনি, কিন্তু আজকের পর নো ভালো মানুষই। জেহব কিছু বলবে তার আগেই চেয়ারম্যান বলল, ভাইজান, ছেলেটা আগে থেকে নিয়ে আসুক, আমরা বসে এ ব্যাপারে কথা বলছি। জাংকুক লম্বা লম্বা শ্বাস ফেলে ঘুরে বাড়ির বাইরে যেতে যেতে চেঁচিয়ে বলে গেল, আমি ফিরে আসার আগে যেন সব ব্যবস্থা করে রাখা হয়, বলে গেলাম। সুবিনের লোকেশন ট্রেস করে এগোচ্ছে জাংকুক। সুবিন এক পর্যায়ে কল করে প্রায় কেঁদেই ফেললো, ভাই, ওরা বোধহয় ভাবির সাথে খারাপ কিছু করতে চাইছে। গোডাউনের ভিতর থেকে ভাবির চিৎকার শুনতে পাচ্ছি। জাংকুক কথাটা শুনে লোম অবধি দাঁড়িয়ে গেল, বুকের ভিতর জঘন্যভাবে ধপাস ধপাস করতে লাগলো। গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিল জাংকুক। বলল, তুই থাক, আমি আসছি। ভেতরে গিয়ে একা কিছু করতে পারবি না তুই, আমি আসছি। একটু থেমে, ওরা ওকে কিছু করবে না তো সুবিন? আমি করতে দেব না, ও সমস্ত কিছুর উপর আমার অধিকার, ওই জানোয়ারের বাচ্চাদের নয়। জাংকুক গাড়ির স্পিড আরো বাড়ালো। 10 মিনিটের ভিতর পৌঁছে গেল পূর্ব দিকের গোডাউনে। জাংকুককে দেখে সুবিন জাংকুকের পিছনে এসে দাঁড়ালো। জাংকুক গাড়ি থেকে নেমে এক দৌড়ে গোডাউনের সামনে চলে এলো। দরজার ভিতর থেকে লক করা। জাংকুক সাত পাঁচ চিন্তা না করে এক লাথি দিয়ে দরজা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো তের ক্লান্ত মুখের ছবি। তের উপর শুয়ে ধস্তাধস্তি করছে কাই। তের চোখ মুখে কান্নার ফোয়ারা বইছে। বারবার বাঁচার জন্য
কাইকে ধাক্কা দিচ্ছে, থাপ্পড় কিল ঘুষি দিচ্ছে। জাংকুক আর ভাবতে পারলো না, দ্রুত দৌড়ে গিয়ে তের উপর থেকে কাইকে তুলে কুত্তার বাচ্চা বলে মারতে মারতে এক পর্যায়ে রক্ত বের করে দিল। তে ছাড়া পেতে গায়ে খুলে ফেলা শাড়ি জড়িয়ে হাঁটু গেড়ে দেয়ালের সঙ্গে পিঠ থেকে জোরে জোরে কান্না করতে লাগলো। কান্নার কারণে রীতিমতো শ্বাসকষ্ট হয়ে গেছে, ঠিকভাবে নিঃশ্বাসটাও নিতে পারছে না। জাংকুক মারতে মারতে সবগুলোকে প্রায় আধমরা করে ফেলেছে, তারপরেও থামছে না। তে হঠাৎ করে মৃদু স্বরে আওয়াজ শুনে জাংকুক থেমে গেল। থামুন জাংকুক। সঙ্গে সঙ্গে জাংকুকের হাত থেমে যায়, চোখ ঘুরিয়ে পাশে চায়। তে শাড়ি গায়ে এলোমেলো ভাবে জড়ানো, শরীরে অনেক নিষিদ্ধ অংশ দৃশ্যমান। জাংকুক পেছনে তাকালো। সুবিন এতক্ষণে এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। জাংকুকের এমন তাকানো দেখে সে বুঝতে পারলো কিছু, মাথা নত করে বলল, ভাই আমি বাইরে আছি, দরকার পড়লে ডাইকে। জাংকুকের হাতে ধরে থাকা কাইয়ের কলার ছেড়ে দিল। কাই লুটিয়ে পড়লো মেঝেতে, উকিয়ে উঠলো ব্যথায়। এক পর্যায়ে ব্যথায় জ্ঞান হারালো। জাংকুক ধীর পায়ে এগিয়ে এলো, তার লাল চোখ তের দিকে কাতর হয়ে তাকিয়ে আছে। তে মাথা হালকা কাত করে কান্নামাখা চোখে চেয়ে রইল জাংকুকের দিকে। জাংকুক অবশ দেহের ন্যায় হাঁটু গেড়ে বসে পড়লো তের ঠিক সামনে, শরীরের জখম অগ্রাহ্য করে এগিয়ে তের কপালে চুমু বসায়। তে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে, ডান চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তে চোখ বন্ধ অবস্থায় ফুপিয়ে কেঁদে ওঠে। জাংকুক সঙ্গে সঙ্গে তের গায়ে তার শার্ট খুলে জড়িয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে। তে চিৎকার করে কাঁদতে থাকে। জাংকুকেরও কান্না আসছে তের এমন অবস্থা দেখে। সে ঠোঁটে দাঁত চেপে তের পিঠে হাত বুলাতে থাকে। তে কাঁদতে কাঁদতে বিলাপ শুরু করে, আমি অপবিত্র হয়ে যেতাম জাংকুক, আজকে আমার সব শেষ হয়ে যেতে পারতো। ওরা ওরা আমাকে কে ভেবে এসব করলো? আমার গায়ে ওদের ছোঁয়া, আমার ঘৃণা করছে জাংকুক। জাংকুক আমি অপবিত্র হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি। জাংকুক আর শুনে না, শুনতে চায়ও না কিছু। জোর করে নিঃশ্বাস ছেড়ে তের মুখ দু হাতে তুলে চুমু বসায় ঠোঁটে। তের চোখের জল নাকের জল গড়িয়ে ঠোঁটে আসতেই জাংকুকের ঠোঁটের চাপে হারিয়ে যাচ্ছে আবার। তে এক পর্যায়ে নিজেই মোহিত হয়ে গেল। আজকে যা ঘটেছে ভোলার জন্য। জাংকুকের গলা জড়িয়ে কিছুটা উঁচু হয়ে নিজেই পাগলের মতো চুমু খেতে লাগলো তার ঠোঁটে। জাংকুক ব্যথা পায়, তবুও মুখ বুজে সহ্য করে নেয়। একটা দুটো ব্যথা হোক না, বউটা তো ওরই। তে নিজে বড্ড অবাক হয়েছে। গোডাউন থেকে সোজা চেয়ারম্যান বাড়ি ফিরেছে দুজনে। দু পরিবারের সকল মানুষকে নিজের সামনে দেখে ভয়ে আটকে নিজেকে গুটিয়ে নিয়ে জাংকুকের পিছে লুকায়। জাংকুক টান দিয়ে তেকে সবার সামনে আসে, জোর গলায় পরিচয় করিয়ে দেয় তেকে সবার সঙ্গে। আমার বউ জিয়ন কিম তেয়ং, সবাই থাকুন ও ফ্রেশ হয়ে আসুক, আমাদের বিয়ে খেয়ে তারপরে যাবেন। তেকে নিয়ে দ্রুত জাংকুক ঘরে ছুটে গেল আয়ুর কাছে। দ্রুত বিয়ের শাড়ি গহনা পরিয়ে নিচে নিয়ে আসতে বলল। কাজী এলেন, বিয়ে পড়ানো হলো বড্ড তাড়াহুড়ায়। তেকে কবুল বলতে একটু সময়ও দেওয়া হয়নি। কবুল বলার সঙ্গে সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। তে কি হলো কিছুই বুঝতে পারলো না। যা হলো যেন ঝড়ের গতিতে সবকিছু। মুহূর্তেই তের জীবন পাল্টে গেল। এখন সে জাংকুকের বউ, স্ত্রী, অর্ধাঙ্গী ভাবতেই শিউরে কেঁপে উঠছে বারবার। ওদিকে সুবিন কাইসহ সকল সাঙ্গপাঙ্গকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। বাসর ঘরে ঢুকেও গেল খুব দ্রুতই কেমন করে। ফুলে সজ্জিত বিছানায় তে হাঁটু গেড়ে বসে আছে। জাংকুক আর তার ভাই বোন কাজিনদের কথা শোনা যাচ্ছে বাইরে। জাংকুককে তারা কোনো মতেই ঘরে ঢুকতে দেবে না। আগে 10,000 টাকা, তারপরে বাসর। জাংকুক বলল, আমার বউ, আমার ঘর, আমার বাসর, তোদেরকে টাকা দেবো কেন? সর যা, টাকা নেই, ক্যাশ নেই, ভাগ এখান থেকে। ভিড়ের ভিতরে আয়ু উকি দিয়ে বলল, ক্যাশ নেই তো কার্ড আছে, ওটাই দাও, আমরা নিয়ে নেব টাকা। জাংকুক না পেরে অবশেষে কার্ড দিয়ে দিল। তারপর চোখ পাকিয়ে বলল, 10,000-এর উপরে একটা টাকাও যদি বেশি খরচা করছিস না, তাহলে আস্ত রাখবো না, মনে থাকে যেন। ভাই বোন হই হুল্লোড় করে কার্ড নিয়ে গেল। জাংকুককে তারপর বাসর ঘরে ঢোকার অনুমতি দেওয়া হলো। দরজা লাগানোর শব্দে তে আর চোখে তাকালো জাংকুকের দিকে।
জাংকুক আজ সাদা পাঞ্জাবি পরেছে, হিরো লাগছে একদম তাকে। তে বিছানা থেকে উঠে সালাম করলো জাংকুককে। জাংকুক থেকে নিচ থেকে উঠিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে। তে জাংকুকের বুকে নিশ্চিন্তে পড়ে থাকলো। এক পর্যায়ে জাংকুক তের চুলে চুমু দিয়ে ফিসফিস করে বলল, তুই তৈরি তো তেইহং? ক্যান আই লাভ ইউ? তের গা যেন শিরশির করে উঠল। সম্মতি রূপে জোর করে জাংকুকের পিঠে আঁচড় কাটলো। জাংকুক মৃদু হাসলো। তেকে কোলে তুলে বিছনার দিকে এগোতে এগোতে বলল, আজকে তুই আস্ত থাকবি না তেইয়ং। কামড়ে কামড়ে তোকে আজ শেষ করে দেব। আমার এতদিনের ধৈর্য আর সহ্য হচ্ছে না। আজকে তুই শেষ। বি রেডি মাই বেবি ফর পানিশমেন্ট, সুইট পানিশমেন্ট। আসলে কাই যে তের সাথে খারাপ কিছু করতে পারে বা করবে এটা জাংকুক আন্দাজ করতে পেরেই তেকে তার বয়সের আগেই বিয়ে করে ফেলে। জাংকুক ভেবেছিল ওর কাছে যদি তে থাকে তাহলে তের কোনো বিপদ হবে না, কিন্তু এইটা ও পরিবারকে বোঝাতে পারেনি, তাই এই সমস্যাটি তৈরি হয়েছে। গল্পটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।